হলো আমার ফুল লুক। আর আজ যাচ্ছি আমরা প্রয়াগরাজ। হ্যাঁ, এখান থেকে একটা গাড়ি বুক করেছি যেটা বেনারস থেকে প্রয়াগরাজ গিয়ে বিন্ধ্যাচল পর্বত ঘুরিয়ে আমাদেরকে আবার এই বেনারসের হোটেলের সামনেই নিয়ে আসবে। কত কি খরচাপাতি পড়ছে সব কিছুই জানাবো, তার আগেই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। প্রয়াগরাজ আগের বছর গেছিলাম শুদ্ধ কুম্ভ মেলার জন্য, কুম্ভতে চান করে চলে এসেছিলাম, আর বিশেষ কিছু প্রয়াগরাজ ঘোরা হয়নি। তাই যখন বেনারসে এসছি ভাবলাম এত কাছে, যখন 2 ঘন্টার ডিস্টেন্স, তো তখন প্রয়াগরাজটা কভার করে নিই। তো চলো আজকে পুরো তোমাদের সাথে শেয়ার করবো প্রয়াগরাজ আর বিন্ধ্যাচল পর্বত। চুনার ফোর্টও আছে, কিন্তু চুনার ফোর্টে এখন কাজ চলছে, তো ম্যাক্সিমাম জায়গায় বন্ধ, ওখানে যাওয়াটা বেকার, বিকজ পুরো জায়গাটা ভালোভাবে এক্সপ্লোর করা যাবে না, অনেক জায়গাতেই কাজ হচ্ছে, তাই বন্ধ আছে। তাই ওই জায়গাটা আমরা যাচ্ছি না, তার বদলে আমরা বিন্ধ্যাচল পর্বত আর প্রয়াগরাজ দুটো একসাথে ঘুরছি। ছোট্ট একটা গাড়ি নিয়েছি, তো বাকি ডিটেলস যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে 8:30, তো চলো বেরানো যাক। তো ওই হচ্ছে আমাদের হোটেল, আর আমি বলেছিলাম একদম রাস্তার ওপরেই হচ্ছে আমাদের হোটেল। গাড়ি দাঁড়িয়েছিল, উঠে পড়লাম। এবার ডিরেক্ট আমরা যাব প্রথমে প্রয়াগরাজ। ফেরার পথে মা বিন্ধ্যবাসিনীর পুজো দিয়ে আমরা আবার বেনারসে ফিরে আসব। সামনে হচ্ছে কাশী ইউনিভার্সিটি, যেটা আমরা কালকে ঘুরে দেখব আর অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। যেহেতু সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম, সেই জন্য ব্রেকফাস্ট করা হয়নি। তাই ড্রাইভারদাকে উঠেই বলেছিলাম তুমি একটা জায়গা দেখিয়ে দাঁড় করিও যেখানে আমরা ব্রেকফাস্ট সারবো। আর ড্রাইভারদাও আমাদের কথা মতো একটা ভালো ধাবার সামনে দাঁড় করালো। রোডের একদম কাছেই ধাবাটা, আর এখানকার খাওয়া দাওয়া অ্যাম্বিয়েন্স সত্যি খুবই ভালো। আমরা নিয়ে নিয়েছিলাম আলুর পরোটা আর তার সাথে 1 কাপ গরম গরম চা। দুটোরই টেস্ট দুর্দান্ত ছিল এবং প্রাইসও রিজনেবল নিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এগিয়ে চলাম প্রয়াগরাজের দিকে। বেনারস থেকে প্রয়াগরাজের দূরত্ব প্রায় 122 কিলোমিটার মতো। সময় লাগার কথা 2 থেকে 2.5 ঘন্টা, ডিপেন্ডিং অন দ্য রোড সিচুয়েশন। আমরা ন্যাশনাল হাইওয়ে নাম্বার 19 দিয়ে গেছিলাম এবং রাস্তায় সেরকম আমরা কোনো জ্যাম পাইনি, তাই জন্য আমরা টাইমের মধ্যেই প্রয়াগরাজ পৌঁছে গেছিলাম। আমরা প্রায় প্রয়াগরাজের কাছাকাছি চলে এসেছি। আর এই জায়গাটা দেখে কি তোমরা চিনতে পারছো? আজ থেকে প্রায় 1 বছর আগে এখানে অনুষ্ঠিত হয়েছিল মহাকুম্ভ মেলা, যেখানে অগণিত মানুষ এসেছিল পুণ্য স্নানের জন্য। আমিও তাদের মধ্যেই একটি ছিলাম। তখন আমি যে প্রয়াগরাজ দেখেছিলাম আর এখন যে আমি প্রয়াগরাজ দেখছি, দুটোর মধ্যেই পার্থক্য আছে। নতুন এক ধরনের প্রয়াগরাজকে আজকে আমি নিজের চোখে দেখলাম। তো চলো, প্রথম গন্তব্য হবে আমাদের সেই সঙ্গম স্থানের দিকে যাওয়া। স্নান আমরা করব না, কিন্তু একবার সেই ঘাটটা, যেই বোট হাউস যেখান থেকে আমরা নৌকা করে সঙ্গমে গিয়ে স্নান করেছিলাম, সেই জায়গাটা আমরা আগে যাব। আমরা যে সময় প্রয়াগরাজ গেছিলাম সেই সময় মাঘ মাস উপলক্ষে ওখানে একটা মেলার আয়োজন করা হয়েছিল। লোকজন তো প্রচুর পরিমাণে ছিল, কিন্তু অবভিয়াসলি মহাকুম্ভের মতো লোকজন ছিল না, কিন্তু কড়াকড়ি মহাকুম্ভের মতোই ছিল। অনেকটা আগেই আমাদের গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, বলেছিল এরপর আর গাড়ি যাবে না। তো বাধ্য হয়ে 20 টাকা পার হেড দিয়ে আমরা টোটো করে পৌঁছে গেছিলাম সঙ্গমের জায়গাতে। আর গিয়ে দেখি লোকে লোকারণ্য। যেহেতু শীতকালে মানুষজন ঘুরতে যেতে পছন্দ করে, তাই জন্য প্রয়াগরাজও প্রচুর মানুষজন এসছে। আমারও তো ইচ্ছা করছিল যে আরেকবার সঙ্গমে গিয়ে ডুব লাগিয়ে দিই, কিন্তু কিছু করার নেই, আমি কোনো জামা কাপড় সাথে আনিনি। আগেরবার এই জায়গাটা কত ভিড় ছিল, দূর দূরান্ত থেকে কত পুণ্যার্থী এসেছিল সঙ্গমে স্নান করার জন্য। একটা ফোঁটা জায়গা ছিল না এখানে, চারিদিকে টেন্ট ছিল, অনেক থাকার জায়গা ছিল। আর এখন দেখো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে।
চলে গেলাম বড়ে হনুমানজির মন্দির, যেই মন্দিরটা আমার আগেরবার আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু সুযোগ বা সময় কোনোটাই হয়নি, তাই এইবার এটা আমি মিস করতে চাইনি। বড়ে হনুমান মন্দিরকে লেটে হনুমান মন্দিরও বলা হয়। তার কারণ হচ্ছে এই মন্দিরে যে হনুমানজির বিগ্রহটা রয়েছে সেটা ভূগর্ভে শোয়ানো অবস্থায় রয়েছে, আর এই মন্দিরটা প্রায় 700 বছরের পুরনো। তোমরা দেখতেই পাচ্ছ বাইরে অজস্র দোকান রয়েছে যেখান থেকে তোমরা পুজো সামগ্রী কিনতে পারো। আমরা ভিতরে চলে গেছিলাম, আমরা পুজো দিইনি, আমরা শুধু দর্শন করতে এসেছিলাম। আর যেহেতু ওই দিনটা ছিল মঙ্গলবার আর হনুমানজির দিন ছিল, তাই মন্দির প্রাঙ্গণে প্রচণ্ড ভিড় হয়েছিল। যাই হোক, লম্বা লাইন দিয়ে অবশেষে হনুমানজির দর্শন করলাম। ভিতরে ফোন অ্যালাউ ছিল না, তাই ভিতরকার কোনো ছবি আমি তোমাদেরকে দেখাতে পারবো না। বাইরে থেকে যে সমস্ত ভিডিও আমি করেছি সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই হয়ে গেল আমার মন্দির দর্শন। পেছনে হচ্ছে মন্দির, এখন বেরাচ্ছি। পুজো দিইনি, জাস্ট মন্দির দর্শন করেছি। এখন যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো চলো সাথে থেকো। এই মন্দিরটার নাম আমার ঠিক মনে পড়ছে না, এটার বাইরে থেকেই দর্শন করেছি, কারণ দুপুরের সময় এই মন্দিরটা বন্ধ ছিল আর আমাদের হাতে টাইম খুব কম ছিল, তো ওয়েট আমরা আর করিনি। তোমরা যদি জেনে থাকো এই মন্দিরটার নাম কি, অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আরেকটা জিনিসের জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি, আমরা ফোর্ট দর্শন করলাম, বাট জানি না আমার ফোনে কি হয়েছিল, সেটিংসে গণ্ডগোল, একটা কোনো ভিডিও ক্লিপ রেকর্ডই হয়নি। তো মনটা একটু খারাপ হয়ে গেল যে আমি দেখলাম বাট আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করে উঠতে পারলাম না। এরপর আমরা আর ওখানে দাঁড়াইনি, আমরা সোজা চলে গেছিলাম আমাদের গাড়িতে, কারণ ফেব্রুয়ারি মাস, শীতকাল হলেও রোদের তাপ বেশ ভালোই ছিল আর আমাদের ভালো রকম গরম লাগছিল। আজ যেহেতু মঙ্গলবার, যেরকম হনুমানজির মন্দিরে ভিড় হয়েছিল সেরকমই মায়ের মন্দিরেরও ভিড় হওয়ার সম্ভাবনা ছিল, তাই আমরা চটজলদি প্রয়াগরাজ থেকে বেরিয়ে এগিয়ে চললাম মা বিন্ধ্যবাসিনীর কাছে। আর যাওয়ার পথে দুদিকে সবুজের সমারোহ চোখ আর মনকে তৃপ্তি করে দিল। প্রয়াগরাজ থেকে বিন্ধ্যাচল পর্বতের দূরত্ব প্রায় 87 কিলোমিটার। সময় লাগলো আমাদের প্রায় 1.5 ঘন্টা মতো। আর চারিদিকে এত মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সময়টা কেটে গেল নিজেরাও বুঝতে পারলাম না। এবার তোমাদের বিন্ধ্যাচল নিয়ে কিছু কথা শোনায়। বিন্ধ্যাচল হচ্ছে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার গঙ্গার তীরে অবস্থিত 51 শক্তিপীঠের অন্যতম। প্রতি বছর নবরাত্রির সময় এই শহরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়। শীতকাল হচ্ছে এটার আদর্শ সময় ভ্রমণের জন্য। বেনারস থেকে এর দূরত্ব মাত্র 65 কিলোমিটার, তাই যারা বেনারস ঘুরতে আসবে তারা একদিন সময় বার করে ঘুরে আসতেই পারো এই বিন্ধ্যাচলে। কথা দিচ্ছি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। এছাড়াও বিন্ধ্যাচলের নিজস্ব স্টেশন রয়েছে, হাওড়া দিল্লি থেকে প্রচুর ট্রেন আছে। এছাড়াও যারা বেনারস বা প্রয়াগরাজ থেকে আসবে লোকাল ট্রেনে বা বাসেও তোমরা এইখানে পৌঁছে যেতে পারো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি মায়ের কাছে। এখানে পার্কিং থেকে ওই হচ্ছে দূরে আমাদের মন্দিরের মেন গেট, এটা হচ্ছে পার্কিং। এখানেও তোমার প্রচুর পুজো সামগ্রীর দোকান আছে, তোমরা চাইলে এখান থেকেও পুজো সামগ্রী কিনতে পারো। আমি ভাবলাম যে মন্দিরের সামনে থেকে কিনবো, তাহলে ফোনটা যতদূর অবধি নিয়ে যাওয়া যায় তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করা যাবে। কিন্তু ভিতরে গিয়ে জানলাম ফোন পুরো ভিতর অবধি অ্যালাউ, তবে হ্যাঁ, মূল মন্দিরে যখন ঢুকবে, মানে মায়ের মেন মূর্তি যেখানে রয়েছে সেইখানে কিন্তু ফোন অ্যালাউ নেই। যেহেতু মন্দিরটা বিন্ধ্য পর্বতের ওপর অবস্থিত, তাই একটুখানি চড়াই আছে, তবে হ্যাঁ, বয়স্কদের কোনো রকম অসুবিধা হবে না, এতটাও বেশি চড়াই কিন্তু এখানে না। আমরা যখন মূল মন্দিরের গেট দিয়ে প্রবেশ করলাম, আশেপাশে দেখলাম প্রচুর দোকান। যেরকম পুজো সামগ্রীরও দোকান আছে, সেই রকম নিরামিষ ভোজনালয়ও রয়েছে, যেখান থেকে তোমরা চাইলে খাবার দাবারও খেতে পারো। যেহেতু অনেকটা দুপুর হয়ে এসেছিল, প্রথমে ভেবেছিলাম যে না, বেশ ফাঁকা আছে, তাহলে মায়ের দর্শন তাড়াতাড়ি হয়ে যাবে। আমার ভুল ভাঙলো, মন্দিরের ভিতরে ঢুকে দেখলাম ওখানে অনেক মানুষজন এসে মায়ের পুজো দিতে, আর তার মধ্যে অধিকাংশই হচ্ছে আমাদের মতো পর্যটক যারা। বিন্ধ্যাচল হচ্ছে 51 শক্তিপীঠের একটি শক্তিপীঠ। দক্ষ যজ্ঞের সতী যখন দেহত্যাগ করলেন, মহাদেব শোকে পাগল হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেছিলেন। সৃষ্টি রক্ষার জন্য বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহের 51টা টুকরো করেন। ভারতীয় উপমহাদেশে যেখানে যেখানেই সেই দেহখণ্ড পড়ে, সেখানেই শক্তিপীঠ গড়ে ওঠে। বিন্ধ্যাচলে পড়েছিল দেবী সতীর বাঁ পায়ের বুড়ো আঙুল।
আবার এই মতভেদও আছে যে এখানে মায়ের কোমরের অংশ পড়েছিল। আমরা এখান থেকে ডালা নিয়ে নিলাম, আর ডালাটার দাম পড়েছিল 200 টাকা। এখানে বিভিন্ন ধরনের ডালা পাওয়া যায়, তোমাদের যেটা সামর্থ্য তোমরা সেই দিয়ে মায়ের পুজো দিও। আমাদের ডালাটা খানিকটা দেখতে এই রকম। তো চলো এবার মন্দিরের ভিতর প্রবেশ করা যাক। মন্দিরের ভেতর ফোন অ্যালাউ থাকলেও ক্যামেরা অ্যালাউ ছিল না, আর ব্যাগও অ্যালাউ ছিল না, বড় ব্যাগ। তো আমরা জুতো, ক্যামেরা আর ব্যাগ ওই দোকানেই রেখে দিয়েছিলাম, দিয়ে আমরা মূল মন্দিরে প্রবেশ করেছিলাম। এবার তোমাদের বিন্ধ্যবাসিনীর কিছু বিশেষত্ব বলি। এটা একমাত্র শক্তিপীঠ যেখানে আদি শক্তির 3 রূপে একসাথে বিরাজমান, তাই একে ত্রিকোণ মহাশক্তিপীঠও বলা হয়। প্রথম হচ্ছে বিন্ধ্যবাসিনীর মন্দির, যেটা মা লক্ষ্মীর স্বরূপা। তারপর অষ্টভুজা মন্দির, যা মহা সরস্বতীর স্বরূপা। কালীখোহ মন্দির, মহাকালীর স্বরূপা। পুরাণ মতে দেবী এখানে শুম্ভ নিশুম্ভ অসুরের বধ করেছিলেন। এছাড়াও মনে করা হয় এই পীঠে দেবী সজীব। একে মনোকামনা সিদ্ধপীঠও বলা হয়। ভক্তি ভরে কিছু চাইলে মা তাদের ফেরান না। এরপর আমরা ঢুকতে চলেছি মূল মন্দিরের গর্ভগৃহে। এত অবধি ফোন অ্যালাউ ছিল। প্রায় 1 ঘন্টার লাইনে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমাদের পুজো দেওয়া সম্পন্ন হলো। ভিতরে ছবি তুলতে পাইনি, তাই তোমাদেরকে গুগল থেকে মা বিন্ধ্যবাসিনীর ছবি শেয়ার করলাম। যেমন তোমাদের আগেও বলেছিলাম, এখানে মূল মন্দির ছাড়াও আরও অজস্র ছোট ছোট মন্দির রয়েছে। তো সেইগুলোকে ভক্তি ভরে দর্শন করলাম, দেখলাম যজ্ঞও হচ্ছে। সত্যি কথা বলতে এই জায়গায় এসে আমার তো খুবই ভালো লাগলো। অদ্ভুত একটা এনার্জি ফিল হচ্ছিল, মন শান্ত হলো এবং খুব ভালোভাবে মায়ের দর্শন হলো। আর কি চাই। 51 সতীপীঠের একটি প্লাস দেবী স্বয়ং বিন্ধ্য পর্বতে অবস্থান করেন। এছাড়া 3 মহাশক্তির মিলিত উপস্থিতি, সব কিছু মিলিয়ে বিন্ধ্যাচল অন্যতম একটি প্রধান শক্তিপীঠ। তাই বলবো, যখনই বেনারসের প্ল্যান করবে, বাবা কাশী বিশ্বনাথ তো দর্শন করবে, তার সাথে এই শক্তিপীঠটাও দর্শন করো। কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। মহাদেবের একটি জ্যোতির্লিঙ্গ, তার সাথে দেবী শক্তির একটি শক্তিপীঠ। আর আমাদের প্রয়াগরাজ আর বিন্ধ্যাচল মিলিয়ে গাড়ি ভাড়া লেগেছিল 3500 টাকা। আর এই ভিডিওটা আজ এই অবধি। পরবর্তী ভিডিও থাকছে মণিকর্ণিকা ঘাট, মিস করো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে মণিকর্ণিকা ঘাটের ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা। আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর হ্যাঁ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতেও ভুলো না।